আমার বাড়ি থেকে ভাবে আমি তো পাচ্ছি না, তাহলে আমি কি করব? এই হিংসা কারা করে জানো? যাদের শক্তি কম। হিংস্র আর হিংসা দুটো কিন্তু এক জিনিস না, এক মার পেটে দুই ভাই না। হিংসা করে শক্তিহীন মানুষরা, আর হিংস্রতা থাকে পুরুষের, কাপুরুষের নয়। সিংহ হিংস্র, সে তার লক্ষ্য পূরণের জন্য যে আচরণটা করে সেটাকে হিংস্রতা বলে। বা হিংসুটে নয়, হিংস্র, ও জঙ্গলে তার নিজের দাপট বজায় রাখার জন্য যে আচরণটা করে এটাকে হিংস্রতা বলে। তোমরা হিংসুটে হয়ে গেছো। একজনকে যদি বলি তুই ওই নোটখানার ওকে রেখে দুদিন পর বলে আমি দুদিন চাই না, সে আমায় দিল না। আরে ভাই, কিভাবে তুই নিজেকে বড় করবি? কোনো মতে বড় হওয়া যায় না। যে অন্যকে ভালো চোখে দেখতে পায় না তার নিজের কোনোদিন ভালো হয় না, হতে পারে না, কিছুতেই সম্ভব না। 4 নম্বর পয়েন্ট, হিংসা বলেছে ইচ্ছাহীনতা। কোনোদিনও তো ছোটবেলায় পরিবারের কেউ তোমাদের বলেছে বড় হলে তুই রাষ্ট্রপতি হবি? বলেনি। কেউ বলেছিল আর্মির কর্নেল হবি? বলেনি। কেউ বলেছিল তুই একটা হসপিটাল নিজে হাতে প্রতিষ্ঠা করবি? বলেনি। কেউ বলেছিল তুই আজকে পাড়ার রাস্তাটা পরিষ্কার করছিস, একদিন তুই দেখবি পুরো পশ্চিমবঙ্গ দায়িত্ব নিবি? কখনো বলেনি। এই দোষটা আমি তোমাদের দিতে পারি না। ছোটবেলা থেকে গীত দাসত্ব পড়ানোটা তোমাদের শেখানো হয়েছে। যখন 5-এ পড়েছো বলেছো ভালো করে পড়, ভালো নাম্বার পাবি, যদি ভালো নাম্বার না পাস তাহলে তুই চাকরি পাবি না। ইচ্ছাহীনতা, ইচ্ছাটাকে মেরে ফেলা হয়েছে। জাগিয়ে তোলো। তোমার মধ্যে এখনো অনেক শক্তি আছে, তোমার মধ্যে এখনো অনেক এনার্জি আছে, তোমার মধ্যে এখনো অনেক পাওয়ার আছে। তুমি চাইলেই তোমার শক্তিকে বাড়িয়ে তুলতে পারো। তোমার ইচ্ছা শক্তিটাই তোমার জীবনে সব কথা বলবে। শুধু ইচ্ছা শক্তি দিয়ে সব কিছু করা যায়। ইচ্ছাহীনতার মধ্যে যাও না। আমার আর ভালো লাগছে না, আমি 4 বছর ধরে গভর্নমেন্ট সেক্টরে প্রিপারেশন করছি, আমার আর ইচ্ছা নেই। ইচ্ছাহীনতায় পরিণত হয়ে গেছে। 4 বছর ধরে একবার নিজেকে পড়ে দেখেছো? শুধু একটাই কথা বলে এসছো, লাখ, আমার লাখটা খারাপ। LUCK, লাখ, লেভেল আন্ডার কারেন্ট নলেজ। আমি যেটাকে পেতে চাইছি, যে জিনিসের জন্য আমি 24 আওয়ার উৎসর্গ করছি, সেটা কি সঠিক? সে পথটা কি সঠিক পথ? সেই পথের সাথে আমার অ্যাচিভমেন্টের কি কোনো সম্পর্ক আছে? সম্পর্ক থাকলে সেটাকে এগোনোর চেষ্টা করো, সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা করো। তাহলে বিনাশায় দুষ্কৃতা, তুমি জীবন থেকে কোনগুলোকে ধ্বংস করে দেবে? অহংকারকে শেষ করে দাও। এই অহংকার অহংকার নয়, এই অহংকার তোমার ক্লান্তির আরেকটা নাম। খালি নিজেকে ঢাকা দেওয়ার তীব্র বাসনার আরেকটা নামই অহংকার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন তারাই অহংকারী যারা যোগ্যতা থেকে বেশি কিছু পেয়ে থাকে আর তুমি সেটা নিয়েই বেঁচে আছো। আলস্যটাকে শেষ করে দাও। খিদে পেলেই খাও, দুপুর বেলায় খেতে হবে না। ক্লান্তিতে ঘুম পেলেই ঘুমাও, রুটিনে রাতে ঘুমাতে হবে না। চোখ তোমাকে ঘুম পাড়াবে, সময়ে তোমায় ঘুম পাড়াবে না। করো, দেখবে তোমার জীবন থেকে আলস্য পালিয়ে গেছে, ভয় পাবে তোমার। আমার একদিন জ্বর হয়েছে, একদিন জ্বর হয়েছে, আমি 12 থেকে এসেছি, শরীরটা ক্লান্ত লাগছে, তার মধ্যে 4টে ফোন হচ্ছে, দাদা তোমার জ্বর হয়েছে শুনলাম নাকি। তার মানে পরের বাক্যটা বলবে কালকে কি টিভি পড়াবে, তার আগে আমি বলে আমি একটু পরে যাচ্ছি, জাস্ট 1.5 ঘন্টা, দাদা 1.5 ঘন্টা। আমি 1:30 মিনিট পর মনকে নিজের জায়গায় তৈরি করে আবার আমি আমার ইনস্টিটিউটে এসে বসে আছি। প্রশ্রয় দিই। যদি আমি আজকে প্রশ্রয় দিতাম, জ্বর আমার ঘাড়ের উপরে চেপে বসত, করতে পারিনি। কোনো কিছু ইচ্ছা শক্তির উপরে যেতে পারে না। দেখো আমার এই কথাটাকে মেনে, যখনই তোমাকে মনে হয় আমি হেরে যাচ্ছি, তুমি নিজের মানসিক শক্তিটাকে বাড়াও, দেখো ওটা তোমার কাছে হেরে গেল। এটা আমি আমার নিজের ব্যক্তিগত জীবন থেকে বললাম। আমি যেভাবে জীবনযাপন করি তোমরা ধারণা করতে পারবে না। এটা তো জ্বরের কথা বললাম, তার থেকে ঠিক 10-12 দিন আগে বাড়িতে বেলা 3টের সময়
পারছি না, আমি বাড়িতে বললাম আমার এত শরীর ক্লান্ত লাগছে, মাথা ঘোরাচ্ছে, আমি কিছু করতে পারছি না, আমার ইচ্ছা করছে না পড়াতে যেতে। যেই না বলছি বাড়ির সবাই বলবে, স্বাভাবিক অ্যাপ্রিসিয়েট করবে, তোকে পড়াতে যেতে হবে না। কেন করছে সেটা আমি তাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ফিনান্সিয়াল একটা ক্রাইসিস হঠাৎ করে এসেছিল, কিন্তু 5 মিনিট পর দাঁত কামড় দিয়ে উঠে দাঁড়ালাম, খাট ধরে দেওয়া ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে 5-7 মিনিটের মধ্যে এই লোকটার কথা শুনে আমার যেখানে ঘুমাই তার উল্টো দিকে এর ছবি দিকে তাকালাম, তাকিয়ে বললাম আমি যদি যাই, যদি কিছু হয় তোমার দায়িত্ব, তুমি আমায় রক্ষা করবে, আমি না। বিশ্বাস করুন আমার কিছু হয়নি, আর ওই প্রবলেম ক্লিয়ার হয়ে গেছে। আজকেই সেই খবরটা পেলাম। ঈশ্বর আছে যদি তোমার জীবনে একটা ভালো উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যহীন জীবনযাপন একটা কুকুরের জীবনের সমান। এটা মেনে নাও, এটাকে মানতে শেখো। পারপাসটা যাতে অন্যের কল্যাণের জন্য হয়, অন্যরা তো ভালো থাকবেই, আর তোমাকে মানুষ ভগবান বানিয়ে দেবে। মানার চেষ্টা করো, আলস্যকে প্রশ্রয় দিও না। এইবার তাহলে আমি দুটো অহংকার, আলস্য, ইচ্ছা শক্তি আর ঈশ্বরের উপর নির্ভরশীলতা আমি বলে দিয়েছি। তুমি কোনগুলোকে প্রশ্রয় দিচ্ছ সেগুলো তো মারার চেষ্টা করো। অহংকারকে শেষ করে দাও, আলস্যকে জীবন থেকে রেখো না। আলস্য বলে কিছু শরীরে যাতে স্থান না পায়। আলস্য যখন ভেতরে ঢুকে যাবে, তুমি হারোনি, তুমি হেরে গেছো, এটা মাথায় রেখো। তারপরে আমরা এই যে জীবনের ফাইট, আমি যে বললাম যে বিনাশায় চ দুষ্কৃতা, তুমি দুষ্কৃতা মানে শত্রুকে মারতে হবে। তোমার জীবনের শত্রুর নাম অহংকার, তোমার জীবনের শত্রুর নাম কি আলস্য, তোমার জীবনের শত্রুর নাম হিংসা, তোমার জীবনের শত্রুর নাম ইচ্ছাহীনতা। এগুলোকে মারার জন্য কে আছে? আমাদের পৃথিবীতে কে এসেছিলেন? স্বয়ং কৃষ্ণ। এইবার তুমি যুদ্ধক্ষেত্রে যাচ্ছ, তুমি যুদ্ধে নেমেছ। আমি গভর্নমেন্ট সার্ভিস দিই, এক্সাম্পল দিই, দেখো কৃষ্ণ তোমায় কেমন ভাবে হেল্প করবে। যুদ্ধক্ষেত্রের উল্টো দিকে তোমার কাছে কে কে দাঁড়িয়ে আছে? ভীষ্ম দাঁড়িয়ে আছে, মহাশক্তিশালী, সবচেয়ে বেশি বয়স্ক, অনেক বেশি অভিজ্ঞ। তোমার জীবনের সবচেয়ে বড় ভীষ্মটার নামই ইংলিশ, যে শাসের থেকে এখনো পর্যন্ত ব্যাপার জ্বালিয়ে যাচ্ছে, লোকজনকে তছনছ করে দিচ্ছে। কৃষ্ণ বলছে ও যেহেতু অনেকদিন ধরে আছে, ওকে মারার জন্য কৌশল ফলো করতে হবে। তুমি গীতা পড়ো, দেখো যুদ্ধের কোনো কৌশলগুলোকে পর পর বলেছে। বিশ্বকে মারার জন্য কি ব্যবস্থা নিয়েছে? তুমি ইংলিশকে ডেভেলপ করার জন্য কৌশল ফলো করবে না, আর ইংলিশ ডেভেলপ হয়ে যাবে, এ তো হতে পারে না। ও তো বয়স্ক, ওর অনেক বেশি অভিজ্ঞতা, ও বিশ্বে অনেক যুদ্ধ জয়লাভ করেছে, মহাভারত আছে না? এও কিন্তু যদি 10 লাখ গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষা দেয়, 9,60,000 ছেলে ইংরেজিতেই ফেল করে। তার কারণ ওকে যুদ্ধ করতে গিয়ে কৌশল ফলো করে না, তাই ওর মধ্যে তীরটা মারে। অর্জুনের মতো তুমি হয়ে গেছো, কিন্তু তুমি কৌশল ফলো করোনি, তাই না? দ্বিতীয় দস্যুর নাম কি? কর্ণ। আসলে মহাভারতের অর্জুনের তো বড় শত্রু, কিন্তু ভাই তো, তাই না? আর তোমার পরীক্ষার আরেকটা শত্রুর নাম হচ্ছে ম্যাথ। কি বলো, তাই কি না? ম্যাথ করতে ভালো লাগে না। আরে লাইফ ইজ আ ডিজিট। তুমি ভেবে দেখো, সকাল থেকে রাত পর্যন্ত ডিজিটের মতো লাইফটাকে চালাচ্ছ, আর ম্যাথকে তুমি ভয় পাচ্ছ। তাহলে ম্যাথ মানে কর্ণ। কর্ণকে যখন বধ করতে গেছে অর্জুন, কিন্তু ওইখানেও কৌশলের ব্যবহার করেছে। আরেকজনের নাম কি আছে? দুর্যোধন। কি করেছে? পুরো যুদ্ধটা ভালো করে দেখো তো। এর সাথে এর ঝামেলা লাগানো, এর সাথে এর খালি ঝামেলা, দ্বন্দ্ব করাটাই দুর্যোধনের সবচেয়ে বড় প্রবৃত্তি। আর তোমার রিজনিং আছে তো পাশে। আমি কি ভুল বলছি? আর আরেকজন আছে, কে আছে? দুর্যোধনের কিন্তু 99খানা ভাই আছে, সেগুলো মনে রাখা খুব টাফ। তোমারও কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখা খুব টাফ, খুব টাফ। অনেকের নাম কাউকে যদি জিজ্ঞেস করি যে তোমার বাবা দাদুর নাম কি, বলতে পারবে না। কিন্তু যারা এসএসসি প্রিপারেশন করে
বাবরের বোনের নাম কি ঠিক মনে রেখেছি, কিছু করার নেই, চাকরি পেতে হবে। কর্ণকে এই টিকে হচ্ছে কতগুলো। তাহলে দেখো তুমি, আমি বলছি ধর্মটাকে কিভাবে তুমি ব্যবহার করবে। ওই 99 ভাইকে মারার জন্য অর্জুন কিন্তু মাথা লাগায়নি। অর্জুন তো কৌশলী। কে মাথা লাগিয়েছে? শক্তির প্রতীক। ও যা বুদ্ধি লাগবে না, শক্তি দিয়েছে। তাই জন্য আমি বলি ঘুম থেকে উঠে 3 ঘন্টা জিজ্ঞাসা পড়ো। ও মাথার সফটওয়্যারে কোনো কাজ নেই, পুরোটাই হার্ডওয়্যারে কাজ। শুধু পড়ো, শুধু পড়ো, চর্চা চর্চা, যুদ্ধে তুমি জয়লাভ করবে। তাই কিনা? দেখো পর পর করে যাচ্ছি। তাহলে আরেকজন রয়েছে, তার নাম, একটা সাবজেক্ট রয়েছে আমাদের বড় ভয়ঙ্কর সাবজেক্ট, কম্পিউটার, তাই না? ওটাও কিন্তু আর্টসের ছেলেমেয়ের ক্ষেত্রে খুব প্রবলেম জেনারেট করে। কুচ 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 কিরকম যেন সাবজেক্ট, মুখস্থ করতে ইচ্ছা করলে আবার মুখস্থ করতে হবে, এরকম এরকম ব্যাপার। মহাভারতে একটা বিশাল চরিত্র শকুনি, সবসময় খুঁড়িয়ে 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 ওটা আমার করা যায়নি, আমার করা গেছে। তোমাকে পঙ্গুবাণী দেবে, ওটাও তোমায় করতে হবে। কিভাবে দেখো, শকুনিকে মারার জন্য অর্জুন কোনো হেডেক নেয়নি, ওটার জন্য ভাই ঠিক আছে, ইনি ঠিক আছে, ওই দেখে নেবে, শক্তি দিয়েই করেছে। দেখো তোমার সাকসেসের রাস্তাগুলো বললাম। কৃষ্ণ এবারে দেখাচ্ছে, দেখো এই যে তোমার 5টা শত্রু তোমাকে দেখালাম, তুমি কুরুক্ষেত্রের যুদ্ধের যোদ্ধা। তুমি অর্জুন বিশ্বাস করতে অস্বীকার করবে কেউ? আমি কি যুক্তির বাইরে গেছি? না, আমি যুদ্ধটাকে দেখাতে পারিনি। রণক্ষেত্র তোমার ভেতর। কাকে দেখাতে পারিনি? একটা জিনিসকে দেখাতে পারিনি। এই যুদ্ধের মধ্যে কৃষ্ণ দেখাবে কে? তুমি তো নিজে অর্জুন, তুমি তো পরীক্ষা দেবে। স্বয়ং কৃষ্ণ একটা মাত্র ফিলোসফি। কৃষ্ণর মধ্যে 4টে পার্ট থাকে, দেখো ওর 4টে হাত, শঙ্খ, চক্র, গদা, পদ্ম। শঙ্খটা দেখেছো, বাইরেটা প্রচন্ড কঠিন, ভেতরটা খুব নরম। তোমাকে শঙ্খের মতো শক্ত কর্ম করে নিতে হবে। মা বললো সকালবেলায় দুধ দিতে, তোকে সকালবেলা ঘুম থেকে করে দুধটা আনতে হবে। আমি পারবো না, বলে ফেলবো, অসুবিধা নেই। নির্দ্বিধায় বলো, তোমার জীবনের ওই সকালটা একটা পারপাসফুল লাইফ, দুধ আনার জন্য নয়। তুমি তোমার কাজটা কমপ্লিট করে অবসর টাইমে দুধটা এনে দাও। তাহলে ওপরটায় মা দেখলো যে ছেলেটা সত্যি প্রচন্ড কঠিন, প্রচন্ড স্বার্থপর, ও আমার অর্ডার পালন করছে না, কিন্তু তুমি করছো, সেটা মা বুঝতে পারছে না। শঙ্খ কৃষ্ণের হাতে রেখেছে, এত ভালো ভালো অস্ত্র, সারা পৃথিবীতে এত ভালো ভালো দেবতা লঞ্চ করে গেছে, কৃষ্ণ তো তার উপরে, সে শঙ্খটা রেখেছে কেন? একটু ভাবো না। ছোট্ট শঙ্খ, তার ভিতরে জল, নিয়ে হাতে রেখে দিতে, তাকে আমরা পুজো করছি না। না না না, পুজো করতে হবে না, তোমার আচরণের ওগুলো রাখতে হবে। দ্বিতীয় আছে, দেখো আরেক হাতে কি আছে? চক্র। চক্রটার নাম কি? সুদর্শন চক্র। সুদর্শন মানে কি? যে ভবিষ্যৎকে দেখতে পায়। তুমি তোমার টার্গেটটাকে যখন ক্যালকুলেশন করবে, এমন ভাবে ক্যালকুলেশন করো যেটা লজিক্যাল। যেটার পিছনে লজিক নেই, সেটার পিছনে তো দৌড়ে লাভ নেই। স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছে, প্রতিনিয়ত তুমি সমস্যার সাথে লড়াই করো অথবা পালানোর পথ দেখো। কথাটা বলেছে। তাহলে তুমি যদি সব সমস্যা দেখে পালাও, তাহলে সমস্যা তোমার পেছনে থাকা যাবে। কোন সমস্যা থেকে পালানোর পথ দেখতে বলছে? যে সমস্যাটা তোমার নিয়ন্ত্রণের বাইরে, যে সমস্যাটাকে তুমি কখনোই কন্ট্রোলে রাখতে পারবে না, সেই সমস্যাগুলোকে লড়াই করার চেষ্টা করো না। ওই যে আমি বলি সবচেয়ে বি স্পেসিফিক, তুমি যা কিছু করবে একটা বিন্দু কেন্দ্রিক হওয়া উচিত, একটা বিন্দু অনুযায়ী হওয়া উচিত। সেটাই হচ্ছে ওই সুদর্শন চক্রের একটা নমুনা মাত্র। স্বপ্ন দেখবে, সাকসেসের চিহ্ন একটা তীর, তীর, তাই না? সাকসেসফুল হতে চাইছো, তোমার অনেকগুলো স্বপ্ন একসাথে। তুমি বলছো আমি গিটারও বাজাই, ছবিও আঁকি, গভর্নমেন্ট সার্ভিসও প্রিপারেশনও করি, আবার মাঝে মাঝে সময় পেলে মন খারাপ হলে গানও করি, আবার বন্ধু বান্ধবরা বলেন আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপও করি। ও বাবা, ও তো কাঁচকলা হয়ে যাবে, তাই না? কাঁচকলা
কলা, বেচারা কলা ছিল কিন্তু ফল হিসেবে ট্রিট হওয়া উচিত ছিল, সবজি হিসেবে কেটে তার মধ্যে অনেক কিছু মশলা দিয়ে তারপর তাকে রান্না করে খাওয়ার উপযুক্ত করা যায়। তুমিও যদি জীবনে অনেকগুলো স্বপ্ন দেখে ফেলো, তোমার বাবার বোঝা হয়ে যাবে। বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকা তোমার পেছনে ঢালতে হবে একটা ছোট্ট দোকান দেওয়ার জন্য, মাল তোলার জন্য বাবা আবার টাকা দেবে, বিজনেসটা চালানোর জন্য দেখবে বাবাও দোকানে মাঝে মাঝে বসছে, আর ছেলে কখন আসবে কখন আসবে কখন আসবে, কাজ করা। তার কারণ ওই ছেলেটি বা ওই মেয়েটি জীবনে অনেকগুলো স্বপ্ন দেখে ফেলেছিল। কাজ করা ভেবো না বাবা, একটা কিছু করো, একটা স্বপ্ন, সেই স্বপ্নটার পিছনে যেতে লজিক থাকে। তোমার এফিসিয়েন্সিকে সামনে রেখে তার সাথে কম্পেয়ার করে তুমি স্বপ্ন দেখো, তাহলে কৃষ্ণের সুদর্শন চক্রের মহিমা বুঝতে পারবে। কৃষ্ণ সে রে তোমার ভিতরে করবে, দেখার চেষ্টা করো। আরেকটা কি আছে? গদা, এনার্জেটিক। দেখো গদা কোন কোন দেবতা? হনুমানের ছিল রামায়ণে, খুব শক্তি বাবারে, পাহাড়ি তুলে নিয়ে এসছে, গাছ খুঁজে পায়নি, পাহাড় কোনো কিছু করার নেই। ও গঙ্গা এখানে এই সমুদ্র পার করেছে, এপার থেকে ওপার লাফ দিয়ে চলে যাচ্ছে। ওর দেখো অস্ত্রটা গদা। ভীমের অস্ত্র কি ছিল? গদা। কৃষ্ণ আবার ও তো অনেক অস্ত্র নিতে পারতো, ধনুক অনেক কিছু নিয়ে বসে থাকতে পারতো, রেখেছি শুধু গদা। তাহলে ট্রিমেন্ডাস তোমার মধ্যে এনার্জি থাকতে হবে। করতে হয় তাই করছি, তাহলে কিন্তু কিছু হবে না। যখনই তুমি যে পেপারটাই পড়াশোনা করো, দ্যাট ম্যাথ, রিজনিং, ইংলিশ, হোয়াট এভার, আরো ভালো কত করে নিজেকে কাল তৈরি করা যায়, আরো কত ভালো টেকনিক ফলো করা যায়, আরো কত শার্পনেস বাড়ানো যায়, আরো কত লজিক্যাল হওয়া যায়, আরো কত ইনফরমেটিভ হওয়া যায়। তার মানে এনার্জি 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 ইনক্রিজিং ক্রমাগত হতে থাকবে। কারণ তুমি পড়ার সময় তোমার যে অস্ত্র ব্যবহার করেছো, সেই অস্ত্রটার নাম হচ্ছে গদা। গদাটা হচ্ছে তোমার এনার্জির প্রতীক। টার্গেট নিয়ে দিল, দুপুর করে একটু শুয়ে পড়ি, বাবা একটু টিভিটা দেখি, একটু হচ্ছে প্রবল হচ্ছে একটু দেখি, আবার ওই কি কুটুম কুসুম হচ্ছে একটু দেখি, একটু বন্ধু কি করলো একটু দেখি। এইটা এনার্জিকে ধ্বংস করে দেয়, এনার্জিটাকে ডেভেলপ করবে না। সুতরাং তুমি কৃষ্ণের গদা তোমার ভেতরে আছে। দেখো, খেয়াল করো, দেখো যখন তুমি ফেসবুকটা যে আনন্দে করো, ওরে শাম কি মজা কি মজা, সেই আনন্দে কি ম্যাথ করেছো? সেই আনন্দ নাকি ইংলিশ করতে গিয়ে পাও, সেই আনন্দ নাকি কম্পিউটারে নীরব সাবজেক্টটা পড়ার সময় পাও। করতে হবে, ভালোবাসতে হবে, গদাটাকে সঙ্গে রাখতে হবে। যখনই ক্লান্তি আসবে তখনই তুমি কৃষ্ণের গদার কথা চিন্তা করো, আমি এটাকে ব্যবহার করছি না আমার লক্ষ্য পূরণের জন্য, আমার কুরুক্ষেত্রে যদি এই অস্ত্রটা লাগবে তবেই আমি যুবক হয়ে উঠব। তারপরে কি আছে? পদ্ম, সফটনেস, ফ্লেক্সিবল। ও আর্টসের মেয়ে, আমি বেটে, ও বাজার ভালো করে, আমি তাহলে ওর কাছে যাবো? মান সম্মানের ব্যাপারে, ইজ্জতের ব্যাপারে যাওয়া যাবে না, যাওয়া যাবে না, সম্ভব। আর ওই ছেলেটা আমাকে পাত্তাই দেয় না, দাদা তুমি ওর কাছে বলো গিয়ে একটু ইংলিশ শেখার, ইংলিশ শেখাতে গেলে অ্যাভয়েড করে যেতে, তাও তুমি না না না, তোমাকে ফ্লেক্সিবল হতে হবে। জলকে দেখো, জল দেখো, জল তরল পদার্থ, ওকে বালতিতে রাখলে বালতির আকার ধারণ করে, বাটিতে রাখলে বাটির আকার ধারণ করে, আবার ওকে যদি ফেলে দেওয়া যায় ও গড়িয়ে চলে। কিন্তু ওই জলকে যদি ফ্রিজে রাখা যায়, ও এত শক্ত পাথর হয়ে যায় যে টাইটানের মতো জাহাজকে ভেঙে তছনছ করে দিতে পারে। নিজেকে তরল করে তোলো তোমার প্রয়োজনে। তুমি এফিসিয়েন্সিকে ডেভেলপ করার জন্য তোমাকে যত নিচে নামতে হয় তুমি ততই নামো। যখন তোমার এনার্জি হয়ে যাবে তখন ওই অহংকারী মানুষগুলো তোমার সামনে টাইটানিকের মতো হয়ে আসবে, আর তুমি তাকে ভেঙে তছনছ করে দিতে পারবে। এটা করো, ইগোটা রেখো না। বারবার তোমায় তাড়িয়ে দেবে, তুমি বারবার তার কাছে যাও, বারবার তোমায় রিপিট করে তুমি বারবার তার কাছে যাও। করার চেষ্টা করো, হাততালি দিয়ে কিছু লাভ নেই, অ্যাপ্লাই করো নিজের জীবনে। দেখো তোমাকে কত ইগো তোমার গতিকে কমিয়ে দিচ্ছে, ভেবে দেখো, ইগোটাকে নষ্ট করো, দেখো তুমি এগিয়ে যাবে। আবার এই জলকে যখন টেম্পারেচার রাখা যায়, যখন তাকে ফোটানো হয়, ও কিন্তু আকাশেও উড়ে বেড়ায়। তাহলে তুমি দুর্বল বলে যদি তোমার দুর্বলতাকে নিয়ে কেউ ব্যঙ্গ করে, তাকে তুমি ছেড়ে দিও না, তাকে তুমি বুঝিয়ে এসো যে তুই হতে পারিস সঙ্গে ভালো, আমি কিন্তু তোর থেকে ধীরে ধীরে অনেক ভালো, তুই আমার ধারে পাশে আসতে পারবি না, আমি তোর থেকে জিকেতে আরো অনেক ভালো, তুই আমার ধারে
ধারে পাশে আসবি না, আমারও তোকে অনেক কিছু দেওয়ার আছে, তুই সেটাকে জেনে রাখ। তুই যে সাবজেক্টের অহংকার করে হতে পারে নিজের থেকে দুর্বল, আমরা সব সাবজেক্টে দুর্বল হতে পারি না। একটা না একটা এফিসিয়েন্সি আমার মধ্যে আছে, প্রমাণও করে দাও, সব সময় নয়। আমরা কিছু না কিছু হলে প্রমাণ করানোর চেষ্টা করি না। একটা ভালো শাড়ি কিনলে পট করে পরে ফেসবুকের ছবি প্রমাণ করা, আমি কিনে ফেলেছি, তোমরা দেখো, কোনো অসুবিধা নেই। তখনই প্রমাণ করো, তখনই তোমার শক্তিকে ওই আকাশ স্পর্শ করো, যখন তোমার আত্মসম্মানকে বারবার আঘাত করবে, তোমাকে বারবার ব্যঙ্গর দৃষ্টিভঙ্গিতে করবে। তাকে ছেড়ো না, তার সাথে গালাগালি দিও না, তাকে বলো তুমিও আমার উপর কিভাবে নির্ভরশীল, এগিয়ে যেতে পারবে। শঙ্খ, পদ্ম, গদা সব আলোচনা হয়েছে তো। কৃষ্ণর আরেকটা পাঠ আছে, কৃষ্ণর পেছনে একটা প্রাণী থাকে, ওটার নাম গরু। বাহ বন্ধু, গরু দেখো শিং, দাঁত, হাড়, দুধ, গোবর, চামড়া, মাংস, খুর সব কাজে লাগে, কিন্তু গরুটা সব সময় শান্ত প্রকৃতির, কখনো তার অহংবোধের প্রকাশ নেই। তুমি তাকেই তোমার বন্ধু হিসেবে নেবে যার মধ্যে প্রচুর এফিসিয়েন্সি আছে, কিন্তু সেটাকে বড়াই করা একটু ইচ্ছা নেই বা করে না। কৃষ্ণ তো সিংহ পাশে রাখতে পারতো, একটা ভালো সিংহ রয়েছে পিছনে রয়েছে, কৃষ্ণকে দেখতেও ভালো লাগতো। একটা অবলা গরু তাকে কৃষ্ণর পিছনে রেখেছে, এটা না, কৃষ্ণ তো তুমি, তোমাকে বোঝাতে চাইছে কৃষ্ণ ইজ এ গ্রেট লিডার ইন দ্য ইউনিভার্স। যদি ভগবান কোনোদিন সুযোগ দেয়, তাহলে আমি একদিন এই কৃষ্ণের উপরে একটি বই লিখব, তার নাম কর্পোরেট কৃষ্ণ, কর্পোরেট গীতা। দেখো প্রতিটা পেজ কৃষ্ণ একটা মানুষকে পরিচালনার জন্য কতটা সাহায্য করেছে। কৃষ্ণ তোমার থেকে কত বেশি মডার্ন, কৃষ্ণর বাল্যকাল কতটা ভালো ছিল। আজও পর্যন্ত 10টা ছেলে বাচ্চা থাকলে তার ছোটবেলায় কেউ না কেউ, কোনো না কোনো মা তার বাচ্চার নাম রেখে ফেলেছিল গোপাল। আজও পর্যন্ত যারা প্রেম করো, যদি গভীর